যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করবেন, ওনার বেহেশত নসিবের জন্য দোয়া করবেন। কারণ আমরা ওনাকে ফিরে পাবো না, ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আমার চোখে দেখি না, আমি দেখি না। কারণ ওনার যে রোগ হয়েছে, যে ট্রিটমেন্ট চলছে, সেগুলা দেখে আমার মনে হয় না উনি ফিরে আসবেন। কাজে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবার কাছে আবেদন রাখবো। কে কতটা ঝুঁকিতে, বরঞ্চ আমরা বলতে পারি এখন কে কতটা নিরাপদে। আজকে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর নাটকটা 15 দিন ধরে করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার 3টি ইমেজ বিল্ড আপ করতে পেরেছে গত 15 দিনে। তারা হলো, তারা দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার জন্য এখনো কোনো ব্যবস্থা নাই যেটা তারা করে নাই। শেষ তক আজকে রাত্রে 10টার মধ্যে চাইনিজ শি জিনপিংয়ের বিশেষ মেডিকেল টিমও বাংলাদেশে আসার কথা শুনতেছি, জানি না কতটুকু আসবে। যুক্তরাজ্য থেকে একজন ডাক্তার আসছেন, সেটাও আমরা দেখেছি, একটা বিখ্যাত একজন ডক্টর, নাম করা প্রফেসর। তারপরে সরকার তো সবকিছু খোঁজখবর নিচ্ছেন। আমাদের বিএনপি থেকে বলা হয়েছে যে সরকারি উপদেষ্টারা সবসময় দেশমাতা খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন, এবং আজকের লাস্ট খোঁজখবর স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে সাহেব গিয়েছেন। তুমি আমাকে কয়েকটা ছবি পাঠিয়েছো, 3টা ছবি। একটা ছবিতে পাঠিয়েছো যে অনেকগুলো ডাক্তার সাহেবরা বসে একটু পরামর্শ করছেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, ফেস ল্যাঙ্গুয়েজটা কিন্তু মনে হচ্ছে খুশ আলাপ করছেন। একই ছবি দ্বিতীয়টাতে। এটা কোনো সিরিয়াস রোগীর জন্য এটা কোনো হয় না। সাধারণত রোগীর যে কনফারেন্স গুলো হয়, মিটিং গুলো হয়, সেগুলো হয় কোনো একটা সেন্ট্রাল টেবিল ঘিরে অথবা দাঁড়িয়ে থেকে, কারণ অনেক ডকুমেন্ট চেক করতে হয়, অনেক পেপার চেক করতে হয়। এখানে সোফায় এলিয়ে বসে কোনো রোগীর অবস্থা পর্যালোচনা করা হয় না। এটা স্বাভাবিক চিত্র নয়, এটি একটি অস্বাভাবিক চিত্র। কাজে এখান থেকে বোঝা যাচ্ছে ডাক্তারও রিলাক্টেন্ট, যে আমাদের কিছু করার নাই, খালি নাটকের ধাপগুলো একটার পর একটা আঘাত। নাটকের শেষ ধাপ তো আসতে আছে। প্রযোজক সাহেব যিনি আছেন তিনি ঠিকই মতোই সিকোয়েন্স গুলো তৈরি করে দিয়েছেন, একটার পর একটা সিকোয়েন্স আসবে এবং আমরা সেগুলো দেখে তৃপ্তি পাবো। এরকম একটা ভাব তৈরি করা হয়েছে জনগণের মধ্যে। টেনশন মানুষকে মুক্ত করে দিয়েছে। এবং এবার গ্রিন হাসপাতাল, এবার কেয়ার হাসপাতালকে সিকিউর করে দেওয়া হয়েছে, যাতে এখানে কোন রকম মানে ক্ষোভের প্রকাশ কেউ এখানে করতে না পারে, করে দেওয়া হয়েছে। এবং আজকে প্রধান উপদেষ্টা মহোদয় যে গিয়েছেন, ওনাকে দেখেন, ছবিটা দেখানো হয়েছে, উনি যাচ্ছেন। প্রধান উপদেষ্টা সাহেব দেশমাতা খালেদা জিয়ার মাথার পাশে গিয়ে দাঁড়াতে পারতেন না? আমরা সাধারণত রোগী দেখার স্বাভাবিক চিত্র কি, যে কোনো লোক একদম মারা যাচ্ছে এমন একটা লোকের পাশে গিয়েও কিন্তু মাথায় একটা হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আজকে কি প্রধান উপদেষ্টা সাহেব দেশমাতা খালেদা জিয়ার মাথার পাশে গিয়ে হাতে গায়ে না ধরতেন, যে হয়তো সংক্রমণ হতে পারে, যেহেতু ওনার হার্ট সংক্রমণ হয়ে আছে, হয়তো মাননা, কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে তো একটা পোজ দিতে পারতেন, একটা ছবি দিতে পারতেন। সারা জাতিকে সেই ছবিটা দেখালে আমরা আশান্বিত হইতাম যে দেশমাতা খালেদা জিয়া আরোগ্য হবে, কারণ প্রধান উপদেষ্টা সাহেব ওনার মাথার কাছে গিয়ে বলে আসছেন। কিন্তু এই ছবিটা তো আমরা পেলাম না। এই ধরনের ছবির কোনো আলামতও জানি না। ওনার যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে আমরা দেখে নেই যে উনি কোনো কেবিনের ভিতর ঢুকছেন। কাজে এখানে তো উনি ভিতরে গেছেন কিনা সেটা আমি জানি না, উনি ওখানে মাথায় পাশে দাঁড়িয়েছেন কিনা সেটা আমি জানি না। কিন্তু এগুলো আমরা জানতে চেয়েছিলাম, আমরা জানতে চাই, জনগণ জানতে চায়, উনি কি কেবিনের ভিতরে গিয়েছিলেন? উনি কি মৃত পথযাত্রী একজন সহকার কাছে, একজন নেতার কাছে, নেত্রীর কাছে গিয়ে মাথার পাশে দাঁড়িয়েছিলেন? উনি কি উনার কাছ থেকে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন, বা উনার পাশে ডাক্তারকে দাঁড় করায় কি জিজ্ঞাসা করার চেষ্টা করছিলেন ওনার অবস্থাটা কি? ডাক্তার তো বলতে পারতেন যে অবস্থাটা কি। তিনি কি এত কনফারেন্স করেন, এত ইন্টারভিউ দেন, সারা বিশ্বের এখানে সেখানে এমন কোনো জায়গা নাই যে ফুটবল খেলা, ছোট ছোট টিমের সামনেও, বাচ্চাদের ফুটবল খেলাতে উনি ইন্টারভিউ দিয়েছেন, উনি বক্তব্য দেন। আজকে তিনি প্রেসের সামনে একটি কথা বলতে পারতেন না, জাতিকে সান্ত্বনা দিতে পারতেন না, জাতিকে বলতে পারতেন না যে আমি এই মাত্র দেশমাতা খালেদা জিয়াকে দেখে আসলাম। আমার মতো দেশমাতা না বলেন, খালেদা জিয়াকে দেখে আসলাম, এই কথাটা বলেও তো বলতে পারতেন আপনারা অপেক্ষা করেন,
ইনশাল্লাহ ওনার স্বাস্থ্যের উন্নতি আমরা দেখব, আল্লাহ ওনাকে হায়াত দারাজ দেখ। এই কথাটা তো আপনি আমাদের পেশের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেন। আপনি কিন্তু অজস্র প্রেস কনফারেন্স করেছেন আপনার জীবনের ব্যাকগ্রাউন্ডে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আপনি ছবি তুলেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, বাচ্চাদের চারপাশে দাঁড় করিয়ে আপনি তাদের ছবি তুলেছেন, বক্তব্য দিয়েছেন, সে কঙ্গন ছেলে মেয়েদেরকে ছবি তুলেছেন। অথচ বাংলাদেশে আজকে আপনি আমার দেশমাতা খালেদা জিয়ার পাশে একটা ছবি তুললেন না, বা প্রেসের সামনে দাঁড়িয়ে বললেন না ভাই আপনারা ধৈর্য ধরেন, আপনারা এখানে আছেন, কষ্ট করতেছেন, গত কয়েকদিন ধরে আপনারা দিন রাত 24 ঘন্টা এখানে সাংবাদিকতার দায়িত্ব পালন করতেছেন, জাতিকে আপনারা সবকিছু সময়ে সময়ে জানাচ্ছেন, এটা জাতীয় কর্তব্য আপনারা পালন করতেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনি অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একটা ভালো সংবাদ দিতে পারবো। এটা তো বলতে পারলেন না, তার মানে আদারওয়াইজ হয়েছে ঘটনা। অর্থাৎ আপনি ফেস করতে পারছেন না, কারণ আপনি সত্য কথা বলতে হবে। আপনি যদি পেশের সামনে দাঁড়ায় কথা বলেন, তাহলে আপনাকে সত্য কথা বলতে হবে। যেহেতু আপনি অতীতটা এই জন্য বললাম যে আপনি এরকম অনেক কথা সত্য মিথ্যা মিলিয়ে বলেছেন, এমন অনেক উদাহরণ আমরা দেখাতে পারবো। যদি আপনি দেখতে চান, আমাদের অন রেকর্ডে আছে, আমরা এটা যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। কিন্তু আজকে না হয় জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু ক্ষুদ্র কিছু আশ্বাস বাণী শোনাতেন, হতো এটা অসত্য, কিন্তু আপনি আশ্বাস বাণী শোনাতে পারতেন, কিন্তু কিছু বললেন না। উল্টা বিএনপি থেকে ব্রিফ করা হলো, সরকার থেকে নয়। বিএনপি থেকে, বিএনপি সরকারে কত বড় দালাল হয়ে গেছে আজকে দেখেন। আজকে বিএনপি সরকারের কাছে ভিক্ষা মাগতেছে। এই যে বললেন ঝুঁকি, ঝুঁকিটা কে? উনি সে অবস্থায় গেছেন, ওনারা প্রেস করছেন যে আপনি প্রেস উইং থেকে একটা ইয়া দেওয়া হয়েছে, প্রেস সিরিজ দেওয়া হয়েছে, সে ডক্টর জালাল আহমেদ নামে একজন লোক, ওনাকে ব্রিফ করেছেন প্রধান উপদেষ্টা সাহেবকে। তাহলে আমাদের আমাদের বিখ্যাত, আমাদের সর্বজ্ঞানে জ্ঞানী আমাদের ডক্টর জাহিদ কোথায় গেল? আজকে হঠাৎ করে জাহিদ ব্রিফ না করে আরেকজন ডাক্তার সাহেবকে ব্রিফ করা কি দরকার মনে করলো? এই যে বিষয়গুলো আছে, এই বিষয় তো সাধারণ অঙ্ক না। এগুলা সবকিছুই এই সরকার যে ঝুঁকি মুক্ত হয়ে গেল তার আলামত। তুমি একটা কথা বলেছো যে হেলিকপ্টার দিয়ে কি হয়েছে, এবার হেলিকপ্টারের ঝুঁকি কতটুকু, হেলিকপ্টার কেন গিয়েছে? হেলিকপ্টার দুইটা জিনিস এনশিওর করতে চেয়েছে, যে হেলিকপ্টারটা যেন ঠিক মতো একটি বিল্ডিং এর ছাদে নামতে পারে। এবার গিন হাসপাতালের ছাদের উপরে দুইটা না তিনটা হেলিপ্যাড আছে, এট এ টাইম হেলিপ্যাড তিনটাই ব্যবহার করা যেতে পারে। দুইটা না তিনটা আমি শিওর জানি না, দুইটা তো এখন কনফার্ম করা গেল যে দুইটা তো হেলিপ্যাড আছেই। দুইটা হেলিকপ্টার গিয়ে সেখানে নেমেছে এবং ওরা এটা নিয়ে এক্সারসাইজ করেছে। তাহলে কি হলো? তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে কোনো কিছুটা অপারেশন চালানো হবে। এখন যদি তারেক রহমান সাহেব যদি আনতে, অনেকে রিমার ছড়াচ্ছেন তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য, কিন্তু বোকা চন্ডীরা বুঝে না লন্ডন থেকে ঢাকা আসতে সরাসরি ফ্লাইটে আসলেও 11 ঘন্টা সময় লাগবে। তার মানে এখন বাজে রাতের 8টা, উনি যদি এখনো রওনা দেন তাহলে কালকে সকাল 7টায় এসে পৌঁছবেন। আর এই খবরটা কি এতক্ষণ পর্যন্ত চাপা থাকবে? এই খবরটা কি মানুষ জেনে যাবে না? হেলিকপ্টার যেই উনি ব্রিটিশ এয়ারওয়েজ বলেন, বাংলাদেশ এয়ারওয়েজ বলেন, বা যে কোনো প্লেনে ইমিগ্রেশন দিয়ে পার হবেন, সঙ্গে সঙ্গে তো খবরটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে যে তারেক রহমান মাকে দেখার জন্য দেশে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই যে আমাদের দেশের বোকাচন্ডী মানুষগুলোকে সামনে আমরা যেভাবে রূপবানের গল্প বলতে পারি, যেভাবে আমরা বিভিন্ন ভাবে ধর্মের নামে বিভিন্ন অধার্মিক কথা বলতে পারি অবলীলাক্রমে, যেখানে ধর্মকে বিকৃত করে আমরা কথা বলতে পারি, সেখানে আমরা তো যা কিছু তাই জনগণকে বুঝাতে পারি, এবং তাই আমরা বোঝানোর চেষ্টা করছি। হয়তো আমিও একই রকম চেষ্টা করছি, হয়তো হয়তো আমিও, আমাকে মনে করা হবে আমি এরকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করতেছি, কারণ আমি যেহেতু সবার সঙ্গে একমত হতে পারতেছি না। কাজেই এই ঝুঁকি নিয়েও আমাকে কথা বলতে হচ্ছে। এই ঝুঁকি নিয়েও আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আমি যতটুকু সত্য জানি সত্যটুকু আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করছি। আমি আমার কোন ব্যক্তিগত বেনিফিটের জন্য না।
আপনারা জানেন আমি বিএনপিতে নাই, বিএনপিতে বহিষ্কৃত হয়েছি এবং বিএনপিতে ফিরে যাওয়ার আমার কোনো ইচ্ছা আর নাই। তবে আমি বিএনপি করি, আজীবন বিএনপি করব, মৃত্যু পর্যন্ত আমি বিএনপি করব, আমি বিএনপি করব। আজকে আমার ভাই বন্ধু সন্তানেরা অনেকেই হয়তো বিএনপি করবে না, তারা হয়তো অন্যদিকে চলে যাবে বা চলে গেছে অনেকেই। আমার ছেলেরা এখন বিএনপি করে না, আমার 2 ছেলের মধ্যে একটাকেও বিএনপি করে না। তারা তাদের রাজনীতি করে, তারা তাদের দলের ব্যাপার করে, কিন্তু বিএনপি তারা করে না। কারণ এক ছেলে তো গত উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিল, শুধু বিএনপি নাম দিয়ে করে নাই। কাজেই আমি বিএনপি থেকে যতদিন বেঁচে আছি আল্লাহর কাছে এটাই আমি যেন শেষ পর্যন্ত বিএনপির থেকে বহিষ্কৃত এই শব্দটা নিয়ে মরতে পারি, এটি আল্লাহর কাছে আমার কামনা। মৃত্যু তো আমার হবেই। যাই হোক, আজকে কতটা ঝুঁকি এই কথাটা বললাম। ঝুঁকিতে সারা বাংলাদেশ, ঝুঁকিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, ঝুঁকিতে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, ঝুঁকিতে বাংলাদেশের অখণ্ডতা, এইগুলা ঝুঁকি। আর বাকি সরকারের কোনো ঝুঁকি নাই, বিএনপিরও কোনো ঝুঁকি নাই, কারণ বিএনপি নির্বিকার পার্টি, তারা ঝুঁকি কারে বলে সেটাও বোঝে নাই। এবং বিএনপির নেতারাও যেভাবে নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছে, যেখানে স্ট্যান্ডিং কমিটি সারাটা দিন এভারগ্রিন হাসপাতালে খাওয়া দাওয়া বসে থাকা উচিত, তাৎক্ষণিক কি হয় না হয়, সেখানে এক একজন এক এক জায়গায় সুখ সবার নামে, এই সবার নামে, সেই সবার নামে, নির্বাচনী সবার নামে ঘুরে বেড়াচ্ছে। কত বড় একটা ইরেসপন্সিবল দল হইলে, সে দলের নেত্রী অসুস্থ হাসপাতালে, ভাই আমার বাবা মা যদি হাসপাতালে ভর্তি থাকতো, তা আমি কি কারো বাড়িতে বিয়েতে যেতাম, নির্বাচনী সভা করতাম, না বাপের পাশে হসপিটালে বসে থাকতাম, না আমার মায়ের পাশে হসপিটালে বসে থাকতাম? আমার বিএনপির স্থায়ী কমিটির নেতারা যার যার অফিসে বসে তার নিজের কাজ করতেছে। ওখানে এসে যেহেতু মানুষকেও দেখাবে যে আমরা উদ্বিগ্ন, আমরা অপেক্ষা করে আছি, কারণ তারা এরকম নির্বিকার। কাজে তাদেরও কোনো ঝুঁকি নাই, তাদের সামনে কোনো ঝুঁকি আসবে না, তারা জানে হাউ টু ম্যানেজ, তারা ম্যানেজ করে নেবে। কিন্তু আজকে যে আলামত গুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে নির্বাচন পিছানোর জন্য রিট করা হয়েছে, আজকে এই সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে, যে রিটের রায় আগামীকালকে হবে। আল্লাহ না করুক, বা আল্লাহ যদি সহায় হয়, যদি সুপ্রিম কোর্ট যদি সাহস করে বলে ফেলে যে সাংবিধানিক ভাবে এই সরকার অবৈধ, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবেন? তখন আপনি কি বলবেন? কারণ হাইকোর্ট তো নেসেটিভ ডক্ট্রিন অনুযায়ী বক্তব্য তো সমর্থন করতে পারে না, সুপ্রিম কোর্ট তো সেটা সমর্থন করতে পারে। সুপ্রিম কোর্টে যেতে হবে অ্যাজ পার সংবিধানের প্রতি লাইন বাই লাইন। সংবিধানের কোনো একটি লাইন বরখেলাপ করার, কোনো ইন্টারপ্রিটেশন দেওয়ার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত সংসদ তার কাছে না চাইবে। সরকার চাইলে ইন্টারপ্রিটেশন দেওয়ার কথা না, সংসদ যখন চাইবে কোন ইন্টারপ্রিটেশন তখন দিবে। সংসদ তো নাই। কাজেই আগামীকালকে যে রায়টা দিবে, সে রায়টা নিয়ে আমরা সন্দিহান, রায়টা কি জনগণের পক্ষে যাবে না বিপক্ষে যাবে। এই সরকার, এই বর্তমান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি সংবিধান মেনে রায় দিবেন, না সংবিধানকে লঙ্ঘন করবেন? এই প্রশ্নটা আজকে জনগণের সামনে দাঁড়াবে, এটা কালকেই হয়তো সকালে 8টা-10টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কাজে সেখানে যেহেতু আগামীকালকে অনেকগুলো ঘটনা ঘটতে যাচ্ছে, হয়তো শুক্রবার দিনটা আমাদের জন্য একটা ভালো দিন বলে আমরা রেখে দিচ্ছি। হয়তো সবকিছুর ফয়সালা এখন বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার সকালে হবে। আমি আশা করেছিলাম আগামীকালকে সকালে হবে, কিন্তু আগামীকালকে সকালে সেটা হবে না, যেহেতু আগামীকালকে একটা রায় রয়ে গেছে। এই রায় এবং দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্যের শেষ খবর, এটা একসঙ্গে দুইটা গুলা আনানো যাবে না। যেহেতু খবরগুলা গোপন রাখা সম্ভব হয়েছে, চেপে রাখা সম্ভব হয়েছে, কেউ এখন পর্যন্ত জানতে পারে নাই, কাজে এটাকে শুক্রবার পর্যন্ত নিয়ে যাওয়া যাবে খুব সুন্দরভাবে। এবং শুক্রবারের স্বাভাবিক দিনে সবাই জুম্মার মুডে থাকে, ছুটিতে থাকে, বাড়ি ঘরে থাকে, তাদের জন্য একটা ভালো সুযোগ হবে দেশমাতা খালেদা জিয়ার জন্য আসার। তো এর আগে হেলিকপ্টার যে মহড়াটা করেছে, সেই মহড়াটা হইতে পারে যে ওনাকে নিরাপদ কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে, ওনাকে এমন কোন সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে মানুষ ইচ্ছা করলে ঢল নামতে না পারে, ঢল হিসেবে মানুষ না যেতে পারে। হয়তো একটা শৃঙ্খলার মাধ্যমে মানুষকে দেশমাতা খালেদা জিয়াকে শেষ দেখানোর ব্যবস্থা করা যেতে পারে। হয়তো এমনও হইতে পারে, অনেকে হয়তো এমনও খয়াস থাকতে পারে যে বাড়িতে দেশমাতা খালেদা জিয়া এতদিন ছিলেন, সেখানেও হয়তো ওনার ডেড বডিটা নিয়ে একবার
রেখে আসতে পারে যে আপনার এই ভূমিতে আমরা আপনাকে শেষ শয্যাটা এখানে রাখলাম। এটাও হতে পারে, এটাও রাজনৈতিক একটা খেলা চলতে পারে। সবকিছুরই তো একটা সুরাহা করে ফেলতে হবে। তো কাজেই এটা আগামীকালকে সকালে আমরা আশা করেছিলাম, আমাদের কল্পনায় ছিল, আমাদের হিসাবে ছিল যে এটা আগামীকাল সকালে হবে। তো এখন এটা মনে হয় 24 ঘন্টার পিছিয়ে যাচ্ছে, যেহেতু আগামীকালকে হাইকোর্টের একটা বিশাল, সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ রায় অপেক্ষা করছে এবং রায়ের দিনটা নির্ধারিত হয়েছে। কাজে সে রায়টা অবশ্যই প্রচারিত হবে এবং মানুষ সেটার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নির্বাচনটাকে পিছানোর জন্য একটা রিট করা হয়েছে, সেই রিটটাও কালকে আলোচনায় আসবে। সেখানেও যদি কোনো রকম রিট অ্যাকসেপ্ট করা হয় বা রুল ইস্যু দেওয়া হয়, তাহলে দেশের সবকিছুই, একটা সার্বভৌমত্ব বলেন, অখণ্ডতা বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। জনমানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই ঝুঁকিগুলো আমাদেরকে জানি না কেমনে সামাল দিব, কিভাবে সামাল দিব। এই ঝুঁকিগুলো আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে, সেখানে হয়তো আবার পুরনো সরকারের উত্থাপন হতে পারে, হয়তো সগর্বে কোনো একটি সরকার আবার হেলিকপ্টার নিয়ে আইসাই বাংলাদেশের মাটিতে আবার দাঁড়াতে পারে। এরকম একটা সুযোগ মনে হয় আমরা করে দিচ্ছি। হাইকোর্টের রিটটা আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে, যদি নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়, চাই কেউ হাইকোর্টের রায় মেনে। তবে আমার দৃঢ় বিশ্বাস, উচ্চ আদালতের প্রতি আমার সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, যেহেতু তারা এই সরকারকে অবৈধ ঘোষণা করবে না, যেহেতু তারা এই সরকারকে সাংবিধানিক না বলেও একটি জনগণের সরকার বলে একটা ম্যান্ডেট দেওয়ার চেষ্টা করবে, একটা রুল রায় দেওয়ার চেষ্টা করবে, তাদের পক্ষে একটা আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা করবে। কাজে সেখানে আগামীকালকে নির্বাচন পিছিয়ে দেওয়া রিটটাও গ্রহণ করা হবে না বলে আমার মনে হয়, এবং এই রিটটাও বোধহয় খারিজ হয়ে যাবে। কাজে সবকিছু মিলে আমি আশা এবং দুরাশা এর মাঝখানে আমি পড়ে আছি। এখন কতটুকু আমি আগামী দিনে আপনাদেরকে স্বপ্ন দেখাবো, আপনাদেরকে ভালো থাকার জন্য, আপনারা সুন্দর থাকার জন্য, আপনারা বিভিন্নভাবে আপনারা উন্নতির দিকে যাবেন এবং দেশের শান্তিপূর্ণ দিকে যাবেন, আমি সেটা বলতে পারি না। তবে আমি যেটা মনে করি, আমার যেটা আস্থা বা বিশ্বাস করি, সেটা হচ্ছে নাটকের শেষ যবনিকা প্রায় কাছে চলে আসছে। ইতিমধ্যে হিরো মাঠে তার হিরোইজম দেখিয়ে গেছে। হিরো যখন মাঠে হিরোইজম দেখিয়েছে, তার মানে নাটকের পরিসমাপ্তি খুবই দ্রুত হবে, এটা আমরা কল্পনা করতে পারি। কাজেই আপনি যে কথাটা বলেছেন, যে প্রেস সিরিজের নিউজটা দিয়েছেন, এটা দেখে মনে হয় যে নাটকটা পূর্ণাঙ্গ হয়ে গেছে। এখন শুধু মঞ্চে পর্দাটা নামিয়ে দেওয়া এবং ঘোষণা দেওয়া সমাপ্ত। একটা জিনিস আমি একটু আপনার নজরে আনতে চাই। আপনি এর আগের আলোচনায় বলেছেন যে তারেক রহমান এখন দেশে না আসাই উচিত, দেশে না আসার মতন পরিস্থিতি নাই এখন। এই পর্যায়ে নির্বাচন বিএনপি তো নির্বাচনের জন্য মুখিয়ে আছে, এক পা দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান বিহীন এবং বেগম খালেদা জিয়া বিহীন যদি নির্বাচন হয়, সেই নেতৃত্বটা কেমন হতে পারে বিএনপির জন্য? প্রতিযোগিতা আছে, আপনি তো দূর থেকে অবজার্ভ করছেন। নেতৃত্ব নিয়ে তো ভাবনা কিছু নাই। নেতৃত্ব তো আমাদের তারেক রহমান সাহেব পৃথিবীর যে জায়গায় থাকুক, মঙ্গল গ্রহ থাকলেও নেতৃত্ব তিনি দিবেন, তাদের সেটা নিয়ে কোনো সমস্যা নাই। নেতৃত্ব নিয়ে বিএনপির কোনো কোন্দল নাই, কোনো কিছু হবে না। বিএনপির কোন্দল হবে যখন তারেক রহমান সাহেব থাকবে না, তখন বিএনপি 5-7টা ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রাদেশিকভাবে বিভক্ত হয়ে যাবে। এই দলটা আমাদের তখন বিভাগীয় দল হয়ে যাবে, বিভাগীয় দল হিসেবে ভাগ হয়ে যাবে। কাজে এখানে ধরেন নির্বাচনের নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা নাই। আর বিএনপি তো আগামী নির্বাচনে উইনিং দল না, উইনিং দল না, এটা কম্পিটিশন দেওয়ার দল, এটা রানার্স আপ হওয়ার দল। এবার তো এখন আর নাই। তাদের যে অপকর্ম, তারা যে কাজগুলো করেছে, যেভাবে করেছে এবং যেভাবে প্রচারণা চালাচ্ছে, তাতে যে খবরাখবর আমরা জনগণের কাছে পাচ্ছি, সেখানে জনগণ তো সবাই আস্তে আস্তে জামাতের দিকে চলে যাচ্ছে। প্রায় এলাকার জনগণের কাছে প্রশ্ন করলে, কথা বললে বুঝতে পারবেন যে জনগণ নীরবে নিভৃতে চলে যাচ্ছে। কারণ তাদের ধারণা হয়ে গেছে খালেদা জিয়াই পারে না এই দলটাকে সামলাইতে,
এখন জিতাইয়া দিলে তারেক রহমান দেশে নাই, বাইরে আছে, এদিকে ভোট দিলে পরে আমাদের যে কি অবস্থা হবে, আওয়ামী লীগের চেয়ে আমাদের খারাপ অবস্থা হইতে পারে। কাজে তার চেয়ে বাবা দেশের শান্তির জন্য, দেশের সুখের জন্য আল্লাহ একটা দল হিসেবে তারা দাবি করে জামাত ইসলাম, জামাত ইসলামকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে, সেরকম আওয়াজ উঠে গেছে যে এবার জামাতের পালা, জামাত যাবে। দেখছেন জামাতের একটা সমাবেশে কত লোক হয়, এবং জামাতের যে 8 দলীয় ঐক্যজোট করেছে, এই 8 দলীয় ঐক্যজোট নিয়ে যদি তারা নির্বাচনের নামে, তাহলে বিএনপির সঙ্গে জামাতের ভোটের না আসনের ডিফারেন্স হবে বিএনপির চেয়ে দ্বিগুণেরও বেশি। এটাও হওয়ার সম্ভাবনা আছে। হয়তো বিএনপির 100 সিটের নিচে নেমে আসতে পারে, আর জামাত 150-র মধ্যে চলে যেতে পারে, 170-এ চলে যেতে, 80 চলে যেতে পারে। মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি আপনার ইটনা অষ্টগ্রাম তারাল দেখেন, আপনার নিজের ডিস্ট্রিক্টে দেখেন, নিজের ওখানে দেখেন, কেউ ভাবতে পারেন, চিন্তা করেন এমন ভাবা হচ্ছে যে 8 দল থেকে সুরঞ্জিতকে নমিনেশন দিতে পারে। কারণ আপনাদের অষ্টগ্রাম মিটামর ইটনাতে 38,000 ভোটার, 38,000 হিন্দু ভোটার, 38% হিন্দু ভোটার আপনাদের ইটনা, অষ্টগ্রাম, মিঠামইনে। এবং ইটনাতে তো প্রায় 50-50, ইটনার এলাকাগুলোতে তো প্রায় ভোটার 50-50 হিন্দু। তো ওই ভোটগুলো এবার জামাতে চলে যাবে, কারণ তাদের নিরাপত্তা দিতে হবে। তো যেভাবে ব্যাপারটা হয়েছে, কি হয়েছে বলেন? এবং আপনার আমাদের ফজলুর রহমান সাহেবকে যেভাবে কন্ডেম করা হয়েছে, যেভাবে কথায় কথা হাইকোর্টে টেনে নিয়ে আসা হচ্ছে, বিচার করা হচ্ছে, তাতে ওনার ইমেজ আজকে মানুষের সামনে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ব্যক্তিগত আক্রমণ করে ওনাকে বিপদে ফেলানো হচ্ছে। ওনার বক্তব্য দেওয়ার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই, ব্যক্তিগত কথা বলার অধিকার নাই, বাকি সবার আছে। বাকি সবাই যে যেখান থেকে কথা বলতে চায় বলতে পারে, তাদের কোনো হয় না। টক শোতে সবাই সব কথা বলে, কোনো কিছু হয় না। কিন্তু ফজলুর রহমান কিছু বললে খাপ করে ধরে। কেন? কারণ ফজলুর রহমান ছিল বিএনপি একটি পটেনশিয়াল প্রার্থী, যে হয়তো জয়লাভ করতে পারতো। এখন তাকে সাইজ করে দাও, তার বেল্ট কমায় দাও, এই সাইজ করার জন্য পড়ে গেছে। কাজে আজকে আমি জাতীয় রাজনীতিতে কথা বলছি, ওখানে স্থানীয়ভাবে গেলাম না। তবে আমি তোমাকে বলছি ভাই, অনেকে অনেক কথা বলে। এই যে আমি বললাম ডাক্তারদের ছবিটা দেখেন, ডাক্তার রিচার্ড বিয়েন, না বিয়েন তো ডাক্তার রাশিদ বিয়েন আসছেন। উনি একজন অত্যন্ত বিখ্যাত ডক্টর, উনি প্রফেসর মেডিকেল ইউনিভার্সিটি এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে উনি প্রফেসরই করেন। উনি একজন বিখ্যাত ডাক্তার, কিন্তু কিসের ডাক্তার উনি জানেন? উনি কিসের বিশেষজ্ঞ? উনি বিশেষজ্ঞ হলো আইসিইউ ম্যানেজমেন্টের উপরে। উনি কোনো কিউরেবল ডিজিজের উপরে স্পেশালিস্ট না। কিউরেবল ডিজিজ অন্যরা করবে, উনি আইসিইউতে এনে ম্যানেজমেন্ট করবেন। আইসিইউতে কি হয়, অনেক সময় অনেকের কমপ্লিকেশন থাকে, একটা ওষুধ দিলে আরেকটা ওষুধ রিয়েক্ট করে, একটা ওষুধের ট্রিটমেন্ট করতে গেলে আরেকটা ওষুধের রিয়েক্ট করে। অনেক সময় যে অক্সিজেনের যে ভেন্টিলেটরে যে ডোজটা দেওয়া হয়, এটা কম বেশি হইলেও হার্ট বেশি এক্সপ্যান্ড করে ব্রাস্ট করতে পারে, আবার এত স্কুইজ হয়ে যেতে পারে যেটা আবার ফিরায় নিয়ে আসা কঠিন হতে পারে। কাজে উনি আইসিইউ এক্সপার্ট, উনি আইসিইউ ম্যানেজমেন্ট এক্সপার্ট। ওনার বায়োডাটা দেখেন, আমি বলছিলাম দুপুর আমি চেক করবো, দেখবো। আমি ওনার বায়োডাটা চেক করেছি, আমি সবকিছু দেখেছি। উনি নো ডাউট উনি একজন বিখ্যাত আইসিইউতে, উনি আইসিইউ ম্যানেজমেন্টে একজন বিখ্যাত ডক্টর, এবং ওনার আইসিইউতে কোনো রোগীকে উনি বাঁচায় রাখার সক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে এখানে কয়েকটা 3টা কন্ডিশন আছে। একটি কন্ডিশন আছে, কোন রোগী যদি একটি অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা হয়, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ যদি কাজ করে, তাহলে যদি ওই অঙ্গ প্রত্যঙ্গের জন্য তার মৃত্যু ঝুঁকি হয়ে যায়, তাহলে সেখানে তাকে আইসিইউতে এনে তাকে ভালো করানো যায়, যেহেতু তার অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সেখানে কাজ করতেছে। আর যদি অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ না করে, তাহলে তাকে পার্শিয়াল, যদি হার্টের উপরে চাপ যাতে না পড়ে, হার্টের চাপ কমানোর জন্য তাকে পার্শিয়াল ভেন্টিলেটর দিয়ে তাকে চিকিৎসা করানো হয়, ওই রোগের চিকিৎসা। কিন্তু সেখানেও তার বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকতে হবে। আর তৃতীয়টা যেটা বলে ক্লাস সি, সেটাকে বলা হয় 100% ভেন্টিলেশন, অর্থাৎ রোগীকে ভেন্টিলেশন নিয়ে যাওয়া হবে। ভেন্টিলেশন কোনো কিউরেবল মেথড না,
ভেন্টিলেশন হলো তাকে আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখা। হার্ট চলে গেছে, ফেল করে গেছে, কিন্তু হার্টটাকে আর্টিফিশিয়ালি এখন ব্যবহার করা হচ্ছে যাতে ওনার শরীরে রক্ত প্রবাহ চলে, অর্থাৎ কোন লিকুইড দিলে সে লিকুইড মুভমেন্ট হয়, কারণ হার্ট রক্তকে পরিচালিত করে, কিন্তু সেখানে তার বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সব সঠিক থাকতে হবে। কিন্তু আমরা জানি, প্রথম দিন থেকে জানি, 23 তারিখে যখন ভর্তি হয়েছেন তখনই ঘটা করে বলে দেওয়া হয়েছে, রিপোর্ট, মেডিকেল রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, ম্যাডামের প্রথমে হার্টে ঘা হয়েছে, ইনফেকশন হয়েছে, সংক্রমিত হয়েছে, হার্ট সংক্রমিত হয়েছে, সংক্রামক রোগে ধরেছে হার্টে। ওনার লাঞ্চে পানি চলে আসছে, লিকুইড চলে আসছে, ওনার কিডনি ফেলিউর করেছে টোটালি, ওনার তৃতীয় হলো ওনার লিভার কাজ করতেছে না, কিডনি ফেলিউর, লিভার কাজ করতেছে না, তারপরে ওনার আর্থ্রাইটিস আছে, তার মানে হেভি অ্যান্টিবায়োটিকও ওনাকে দেওয়া সম্ভব হচ্ছে না। কাজে এখানে ভেন্টিলেটর দিয়ে তাকে তো কিউর করানো যাবে না, এখানে তার কোনো অর্গানিক কাজ করতেছে না, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গই কাজ করতেছে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন কাজ করতেছে না সেখানে আপনি ভেন্টিলেটর দিয়ে তাকে কিউর করাবেন কেমনে? কাজে ডক্টর রিল্যাক্স বসে আছে, ডাক্তাররা বুঝে গেছে আমাদের এখন ওনাকে ভালো করা দায়িত্ব না, অর্থাৎ ওনাকে একটু ভেন্টিলেটর দিয়ে আরো 24 ঘন্টা 48 ঘন্টা জনগণের সামনে বাঁচিয়ে রাখা। কারণ এটা এরকম আমরা দেখেছি অনেক সময় হয়, আপনারা দেখেছেন যে ওই যে যখন আশরাফ মারা গেছিল তাকেও ভেন্টিলেটর দিয়ে বেশ কয়েকদিন বাঁচিয়ে রাখা হয়েছিল, ইলেকশন বন্ধ তাই করানো হয়েছে, হাসপাতালে শোয়া রেখে আশরাফকে ইলেকশন করানো হয় নাই কিশোরগঞ্জ থেকে, আওয়ামী লীগের মহাসচিব পদ রেখে তাকে ইলেকশনে নমিনেশন দিয়ে তাকে পাশ করানোর পরের দিন ঘোষণা করা হয়েছে উনি মারা গেছে। ভেন্টিলেটর রাখে নাই ওই পর্যন্ত, প্রায় 32 দিন না 42 দিন তাকে রাখা হয়েছিল আইসিইউতে, অত পুরো নির্বাচনটাই তাকে আইসিইউতে রেখে, এটা তো আমাদের নিকট অতীতের একটা উদাহরণ। কাজে ম্যাডামকে একটা আপডেট দেই, খুবই ছোট একটা আপডেট, সেটা হলো বিএনপি পক্ষ থেকে এইমাত্র জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘন্টা হসপিটালে ছিলেন এবং তিনি 4 তলায়, এবার হসপিটালের 4 তলায়, যেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ, সেখানে এবং খালেদা জিয়ার শয্যা পাশে কিছু সময় তিনি ওখানে ছিলেন, তারপরে ডাক্তাররা তাকে তার অবস্থা ব্রিফ করেছে। এইটুকুই সেখানকার ছবি কই আজকে তো ভিডিওর যুগ, না কোনো ছবি এখন ছবি করা হয়, এগুলো আবার মিথ্যাচার ছবি দেখানো। আমি বলতেছি ছবি দেখাইলে হয়তো আমি সরি বলবো যে আমি ভুল বলেছি, আমি অন্যায় বলেছি, আমি ক্ষমা চাইবো, কিন্তু ছবি দেখান। এই প্রেস সিরিজটা তারা দিয়েছে, সঙ্গে সঙ্গে দিয়েছে, ভালো কথা, কিন্তু সেখানে ওরা দিবে কেন? সরকার নিজের থেকে বাহাবা নেবে, এই যে আমি গেছিলাম ওনার মাথায় হাত দিয়ে আসছি, ওনার সাথে কথা বলে আসছি, সেটা উনি বলবে। কাজে আমরা যে কথাটা বলছিলাম তোমাকে, ভেন্টিলেটরটা দিয়ে ওনাকে কিউর করা যাবে না, ওনাকে আরো কিছুটা প্রলং করা যাবে, যতক্ষণ আমাদের ডিজায়ার টাইমটা আমাদের সামনে আসবে, সেই ডিজায়ার টাইমে ঘোষণা করা হবে। এটা আমরা অনেক দেশে দেখেছি, মহসুদুঙ্গের বেলায় দেখেছি, ব্রেসদেবের বেলায় দেখেছি, আর বাংলাদেশে আশরাফ সাহেবের বেলায় দেখেছি। আমাদের কিশোরগঞ্জের এই কৃতি সন্তান সৈয়দ নজরুল সাহেবের ছেলে আশরাফকে আমরা দেখেছি, তাকে কতদিন এই ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছিল। ভেন্টিলেটর দিয়ে রাখলে তার শরীর স্বাস্থ্য কোনো খারাপ হবে না, কারণ হার্ট নর্মাল ফাংশন করবে, সবকিছু করবে, শুধু তার ব্রেনে অক্সিজেন যাবে না, তার ব্রেন কাজ করবে না, ফলে সে নাড়াচাড়া কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারবে না, কারণ ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন তৈরি করা যায় না, কিন্তু হার্টে রক্ত চলাচল করা যায়, রক্ত নালী দিয়ে চলাচল করলে। তারপরে আবার কি হবে, ওনার স্টোমাকে খাবার খেতে হবে না, ওনাকে তো লিভার খাবারটাকে কনভার্ট করতে হবে প্রোটিনে, তারপরে কিডনি সেটাকে পরিষ্কার করে রক্ত পরিণত করতে হবে। তো এই প্রসেসটা কে করবে? কে খাদ্য থেকে নিউট্রিয়েন্ট তৈরি করবে, আবার নিউট্রিয়েন্টকে কে রক্ততে পরিণত করবে? এই কাজটি করার মতো ম্যাডামের কোন মেশিন আছে? আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তো কাজ করতেছে না। তো এই জিনিসগুলো মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনারা চিন্তা করেন না কেন? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইউর লিভার? লিভার কি করে? সে খাবার থেকে জুসটাকে, খাবারকে ক্রুজ করে সেখান থেকে সে প্রোটিন উৎপাদন করে, খাবারে যে প্রোটিন দরকার প্রোটিনটা উৎপাদন করে সে লিভারকে দেয়, লিভার সেই প্রোটিনটাকে ফিল্টার করে সেটাকে রক্তের সঙ্গে মিশিয়ে দেয়, এবং রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে রক্ত থেকে সেই রক্ত যখন আবার লাঞ্চে যায়, লাঞ্চ সেখান থেকে অক্সিজেন তৈরি করে দিয়ে হার্টে পাঠিয়ে দেয়, সেই অক্সিজেনটা হার্টে চলে যায় কি হিসাবে? সেটা চলে যায় ওনার
সেটা চলে যায় উনার হার্টে চলে যায়, মানে উনার ওই হেড মানে ব্রেনে চলে যায় অক্সিজেন গেলে ব্রেন তখন ফাংশন করে। তো এই কাজগুলো তো কিডনি ফেলিউর, তাহলে ওনার এই নিউট্রিশন তৈরি হবে কোত্থেকে? ওনার এই লিভার ফেলিউর কোত্থেকে ওনার নিউট্রিশন তৈরি হবে? কিডনি ফেলিউর রক্তে পরিণত করবে কেমনে? কিন্তু ওই লিকুইডটা মুভমেন্ট করবে, যেটা বলা হচ্ছে যে ওনাকে ওষুধ দেওয়া যাচ্ছে, লিকুইড ব্লাড যেটা আছে অলরেডি, দূষিত ব্লাড যেটা আছে সেটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, কিন্তু এটার মধ্যে নতুন করে আর ওই সেল তৈরি হবে না, নতুন করে আর ব্লাড সেল তৈরি হবে না, সেখান থেকে অক্সিজেন তৈরি হবে না, লাঞ্চে অক্সিজেন যেতে পারবে না, কারণ পানি পাইলে অক্সিজেনটা পানিতে ডাইলুট হয়ে যাবে। কেন লিভারে লিকুইড গেলে অসুবিধা? কারণ লিকুইড হলো অক্সিজেন এবং হাইড্রোজেন, ওখানে পানি হয়ে যায়, ওই পানিতে যত অক্সিজেন দিবেন ততই অক্সিজেন ডাইলুট হয়ে যাবে, যতই অক্সিজেন দিবেন ততই ডাইলুট হয়ে যাবে, ততই হাইড্রোজেন বেড়ে যাবে, ফলে ওখানে পানির সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে, ওখানে অক্সিজেন তৈরি হওয়াটা আরো বিপজ্জনক হয়ে যায়। কাজে এই জিনিসগুলো তো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইট হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর আমি প্রধান উপদেষ্টা একজন রুগীকে জাতীয় অতি মানে গণমান্য ব্যক্তি হিসাবে আমি ওনাকে দেখতে গেলাম, আর সেই ছবিটা আপনি দেখাবেন না, এটা ছোট্ট টেলিফোনের ছবি যথেষ্ট। আচ্ছা, কার কাছে মোবাইল সেল নাই বলেন? কার কাছে মোবাইল টেলিফোন নাই? সেখানে তো এই ছবিটা গর্ব ভরে দিতে পারতেন যে আমি দেখে আসছি উনি ভালো, কিন্তু উনি ভালো বলতে পারতেছেন না বলে ছবিটা নাই, কিন্তু প্রচার করে দেওয়া হচ্ছে ওনার কাছে। এখন শেষ প্রচারটা দেওয়া হচ্ছে যে ওনার কাছে উনি গিয়েছিলেন, কিন্তু আমরা তার কোনো তথ্য প্রমাণ পাচ্ছি না, একটা বক্তব্য পাচ্ছি। সে বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য সেটা জনগণের কাছে আমি তো বলতে পারবো না, কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই এখানে সব বিষয়টা তুমি যদি বলবা যে বিএনপির নেতৃত্ব কোনো সমস্যা নাই, বিএনপির সমস্যা হলো শৃঙ্খলা, বিএনপির সমস্যা হলো বিএনপির সবাই এখন নেতা, সবাই আন্দোলন করছে, সবাই আন্দোলনের হিরো, তারা এখন সবাই লুটতরাজে ব্যস্ত, যে যেখানে আছেন ছোট হোক বড় হোক। এই যে নির্বাচন হয়েছে, প্রতিটা প্রার্থীর নামে দুর্গন্ধ এমন ভাবে ছড়াচ্ছে যে তারা সবাই চাঁদাবাজি করে বেড়াচ্ছে, মানুষের ত্রাহি ত্রাহি মধুসূদন অবস্থা। মানুষ কেমনে মুক্ত হবে, কেমনে তাড়াতাড়ি নির্বাচন করে এগুলাকে বের করে দিবে সেটা। আর গুন্ডামি সন্নামি তো আছেই, বিএনপির তো এখন বুঝেন না, প্রতিপক্ষ তো আওয়ামী লীগ নাই, করবে। আর জামাত করতে দিচ্ছে, শিবির বিএনপিকে এগুলা করতে দিচ্ছে, কইরা তোরা পইচা যা, তোরা একবারে পইচা এটা মাটির সঙ্গে মিশে যা, তোদেরকে সার বানাইয়া জমিতে ফলাইয়া দেব। এটা শিবির চাচ্ছে, যাতে শিবিরের মাঠটা পরিষ্কার হয়ে যায় এবং জামাতের মাঠটা পরিষ্কার হয়ে যায়। ইনশাল্লাহ জামাত আগামীতে জয়লাভ করতে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে। ক্রাইসিস বিএনপির হবে, বিএনপি নেতৃত্বের প্রবলেম না। তারেক রহমানের পক্ষেও এখন বিএনপিকে ডিসিপ্লিন করা বড় কঠিন হয়ে যাবে, এটা অনেক কঠিন হয়ে যাবে। কোন নেতা করবে না, কেন ভাবতে পারেন বিএনপি স্ট্যান্ডিং কমিটি আছে কক্সবাজারে মিটিং করতেছে, যেই দলের নেতার নেত্রী হাসপাতালে ঢুকতেছে, যেই দলের নেতাকে বিদেশ থেকে দেশে আনার জন্য দেন দরবার করা হচ্ছে, সেই নেতা কক্সবাজারে গিয়ে রাজনৈতিক মিটিং করতেছে খোলা গাড়িতে। কি আনন্দ, কি উৎসব বলেন? এই দলের ভবিষ্যৎ কামনা করে কি হবে বলেন? আমার দুঃখ লাগে, কিন্তু তারপরে আমি বলবো বিএনপি ভাইরা এখনো সময় আছে, সাবধান হন আপনারা। আপনারা অন্যের পাতানো ফাঁদে পা দিয়েন না, অন্যের এই খেলার মধ্যে আপনারা কি অংশগ্রহণ করেন না। আগামীতে যে মারামারি কাটাকাটি হানাহানি হবে, আপনার দিকে দিয়ে যে আক্রোশ মিটানো হবে, সে আক্রোশের ফল কিন্তু অন্যরা যাবে। আপনার ছবি উঠবে, আপনি ওখানে উপস্থিত আছেন, কিন্তু গ্রেনেডটা মারবে অন্য কেউ, বোমাটা ছুড়বে অন্য কেউ, কিন্তু ও তো চুপ করে মায়েরা চলে যাবে। ছবিটা তো আপনি তো বুকে উঠায় ছবি উঠাবেন, আরে বাবা হিরো আমি ছবি উঠাবো, সে হিরো সাহেবকে ধরা খেয়ে যাবেন। যার কারণে বিএনপির গত বছর আমরা এত নির্যাতিত হয়েছি, কিন্তু এগুলা কিন্তু সব অন্যায় করেছে অন্যরা, তার শিকার হয়েছে আমাদের নেতা কর্মীরা। তা আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, ভাষা বদলান, শালীনতা বদলান, ভদ্র হন, মানুষের প্রতি নম্র হন। ভোট চাইতে হলে মানুষের কাছে নম্র হইতে হবে, মানুষের প্রতি উদাহরণ দিতে হবে যে মানুষকে নিরাপত্তা দিতে আপনি সক্ষম। আপনার কর্মীদের অত্যাচার থেকে আপনি জনগণকে বাঁচাতে পারবেন, আপনাদের কর্মীদেরকে আপনার শৃঙ্খলা মধ্যে আনতে পারবেন এবং জনগণ নিরাপদে তার বাড়িতে থাকতে পারবে। এটা আপনাকেই চিন্তা করতে হবে, এটাকে আপনাকেই ভাবতে হবে, এটা এই সিদ্ধান্তটা আপনাকেই দিতে হবে।
কাজে বিএনপি কে বলবো যে আপনারা ঝুঁকির মধ্যে পড়েন না। সবাই আপনাদেরকে ভাবতেছে আপনারা ঝুঁকির মধ্যে পড়ছেন, আপনারা ঝুঁকির মধ্যে পড়বেন না যদি আপনারা এই অভ্যাসগুলো পরিহার করেন, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, যদি তারেক রহমান নির্দেশ মতো যদি সবাই তওবা করে ডাকে কানে খত দিয়ে চাঁদাবাজিটা বন্ধ করে দেন, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করে দেন, তাহলে আল্লাহর রহমতে বিএনপির কোনো ঝুঁকি হবে না। আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে পারি আল্লাহর রহমতে হবে না। এই জন্য আমি পুনিয়া সাহেব কথা শুনতেছি, ডাকতেছেন আমাকে, কিন্তু আমি আমার কথাটা শেষ করতে চাই, এই জন্য ওনার দিকে অটেনশন দিচ্ছে না। বিএনপি ভাইয়েরা ভয় পাওয়ার কিছু নাই। যদি ঐক্যবদ্ধ থাকেন, যদি শৃঙ্খলার মধ্যে থাকেন, যদি লুটপাট বন্ধ করেন, টাকা এই সমস্ত চাঁদাবাজি বন্ধ করেন, এই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এখানে উজারা তোলার থেকে বন্ধ করেন, তাহলে বিএনপির সামনে কোনো ঝুঁকি নাই। আপনাদের ভালো হলে বিএনপির জন্য সবচেয়ে ভালো সম্ভাবনা। এখনো মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, কিন্তু আপনাদেরকে ভয় করে।